লাইভটা স্টার্ট হয়েছে, এখনো আমাকে কিছু শো করছে না। কেউ তোমরা জয়েন করো, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ঈশিতা মুখার্জি লিখছে হাই। হ্যালো ঈশিতা, কেমন আছো? জয়নিং দেখতে পাচ্ছি, আস্তে 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 জয়নিং দেখাচ্ছে। রিয়া তালুকদার বোস লিখছে হাই দি। আচ্ছা, ঈশিতা আমাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে অল ক্লিয়ার, তার মানে আমি প্রপারলি অডিবল ভিজিবল। আচ্ছা, রীতা ঘোষ লিখছে গুড ইভিনিং, গুড ইভিনিং। ছোট্টু নস্কর লিখছে হ্যালো দিদি, হ্যালো। চন্দ্রিমা লিখছে, চিত্রা চক্রবর্তী লিখছে হাই, হ্যালো। ওকে, তোমরা সবাই একটু আস্তে আস্তে জয়েন করো। সোনালী সাহা লিখছে হাই। উত্তম বিশ্বাস লিখছে হাই। উত্তম দা, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি যতদূর জানি তুমি প্রবাবলি আমার লাইফ থেকে কিছু একটা বুক করেছিলে, তো তুমি সেটা প্রপার ডেলিভারি পেয়েছো কিনা সেই রিলেটেড আমার একটু কোয়ারি আছে। তো আমাকে তুমি একটু নক করো তো। আমি তোমার সাথে একটু পার্সোনালি ইনবক্সে আসবো। আচ্ছা, কেমন আছো তুমি? রীতা ঘোষ, ভালো আছি, ডেফিনেটলি ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের প্রচুর টেক্সট পেয়েছি, প্রচুর মেসেজ করেছো তোমরা। অনেকে লিখেছো যে দিদি তুমি আমাদেরকে এত ভালোবাসো, সময় বার করে আমাদের জন্য আসছো। বিষয়টা তোমাদের জন্য তো অবশ্যই অনেক ভালোবাসা আমার রয়েছে, এবং সেটা একটা ফ্যাক্ট ডেফিনেটলি। তার ঊর্ধ্বে গিয়েও বলি যে যে কোনো মানুষের ক্ষেত্রেই তো কোনো কিছু থেমে থাকে না, না কর্ম তো আমাকে করতেই হবে। আমার নিজের যেটা কাজ সেটা আমাকে করতেই হবে। তো আমরা যেরকম আজকে যারা, যদি আমাদের সব থেকে কাছের মানুষটা থাকুক বা না থাকুক, চলে গেলেও কি হয়, আমাদের নিজেদের কর্মব্যস্ত জীবনের মধ্যে ঢুকতেই হয়, এবং নিজেদের কাজটা, অফিসে গিয়ে তো আমরা কেটে কেটে একসাথে হতে পারবো না। বা মানে খারাপ লাগা, মন খারাপ, এগুলো না একান্ত ব্যক্তিগত ফিলিংস, মানে এগুলোর সাথে তোমার কাজের কোনো টার্মস না থাকাটাই ভালো। সেটা ব্যক্তিগতভাবে নিজের একান্ত মুহূর্তগুলোতে বোঝাপড়াটা করে নেওয়াটাই ভালো। সেটাকে অনস্ক্রিন শো অফের আমার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে। সেই জন্য সেটা বরং আমার ব্যক্তিগত জায়গাতেই তোলা থাক, আমার শো যেমন চলছে সেটা চলতে থাক। আর তাছাড়া তোমাদের সাথে গল্প করলে আমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, কারণ এমনিতেও আমি 8টা থেকে 10টা বাড়িতে বসে কি বা করতাম। তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। তনুশ্রী আরোহী লিখছে 8240840618, এটা আমার নাম্বার। আপনারা যারা আমাকে যোগাযোগ করতে চান এখানে যোগাযোগ করতে পারেন। হাল আমার কিউটি দি লিখছে তৃষা বড়ুয়া। শান্তনু দাস লিখছে হাই দি। ওকে, তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো। আমি চট করে একটা কথা বলে নিই যে আজকে আমার এই কিউট লুকটা ক্রিয়েট করার জন্য আমাকে এই একটা খুব সুন্দর এক্সক্লুসিভ, এটা তোমাকে একটু কাছ থেকে দেখাই, এই নেক পিসটা আমাকে পাঠিয়েছে ডেকোরেট থেকে তিশা চট্টোপাধ্যায়। তিশা চট্টোপাধ্যায়, ও একজন সিঙ্গেল মাদার, যেটার জন্য আমি ওকে আরো বেশি রেসপেক্ট করি। ও খুব বোল্ডলি নিজের সংসার সামলে বা সন্তানকে মানুষ করে একা একা বেশ সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। তো তিশার অসাধারণ হাতের কাজ, এবং এটা দেখো, দেখতে পাবে একটা বার্ড আছে এবং একটা খুব সুন্দর এখানে একটা টুইগো ইউজ করেছে। সব মিলিয়ে এই নেক পিসটা এত ক্লাসি, এত সুন্দর, সুইট একটা লুক ক্যারি করেছে না, আমি কি বলবো, মানে ইটস অ্যাকচুয়ালি কিউট। হ্যাঁ, হয়তো জানি না এটা শাড়ি পরে শাড়ির সাথে ক্যারি করলে হয়তো আরো অন্যরকম লাগতে পারতো, বাট আজকে সত্যি কথা বলতে আমার যা গরম পড়েছে মনে হচ্ছিল না যে শাড়ি পরি, তো শাড়ি ক্যারি করতে ইচ্ছা করছিল না। আমার এই পার্টিকুলার জুয়েলারিটা মনে হলো ওয়েস্টার্নের সাথে ক্যারি করে দেখি, অ্যান্ড আমার মনে হয়েছে যে ইট লুকস অ্যাবসলিউটলি গর্জিয়াস। ওয়েস্টার্নের সাথেও আমি জানি না, এটা আমার ইদানিং একটা ফ্যাসিনেশন এসছে যে খুবই মনে হয় যে শাড়ির থেকেও আমার ক্লে জুয়েলারিজ গুলো যেহেতু একটু হেভি লুক জুয়েলারিজ হয় না, শাড়িও তো একটা হেভি লুক ক্যারি করে দেয়, তার সাথে আবার ক্লে জুয়েলারিটা দিলে কম্বাইন্ডলি আমাকে যতটা আমার মনে হয় যে অ্যাপ্রোচেবল লাগে, তার থেকে আমার মনে হয় যে একটু কিউট সুইট এই কাইন্ড অফ লুকটা ক্যারি করতে চাইলে বেশ একটু হেভি ওয়ার্ক, একটা ডিফারেন্ট টাইপের জুয়েলারি থাকলো, তার সাথে একটা ক্যাজুয়াল ওয়্যার থাকলো, ওয়েস্টার্ন থাকলো, তো সেটাতে আমার মনে হয় আরো বেটার একটা খুব কুল লুক ক্যারি করা যায়, যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সো আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, তোমরা চাইলে এটা শাড়ি বলো, জুয়েলারি বলো, যে কোনো কিছুর সাথে তোমরা এটাকে ইউজ করতে পারো। একটা অ্যাবসলিউট গর্জিয়াস নেক পিস, ওর হাতের কাজের কোনো তুলনা নেই, জাস্ট কোনো তুলনা নেই। এখানে কিছু ফ্রুটস আছে, দেখো পাখিটা এখানে রয়েছে, একটা টুইগ দিয়ে ও পুরো ব্যাপারটাকে কভার আপ করেছে, অ্যান্ড দিস ইজ দ্য বেস। তো এই পুরো জিনিসটা এতটাই সুন্দর, এতটাই
নিখুঁত যে আমার সত্যি কথা মানে এর থেকে আর বেশি কিছু বলার নেই, অ্যাপ্রিসিয়েট করার মতন ভাষা নেই। তো তৃষা, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দ্যাট অ্যামেজিং কালেকশন। এখানে কিছু বিডসও ইউজ করেছে এবং ওর কাছে ভীষণ রিজনেবল প্রাইসে ক্লে জুয়েলারিজ অ্যাভেলেবেল রয়েছে। ওর কাছে তোমরা 400 অনওয়ার্ডস তুমি যেরকম চাইবে মানে তোমার ডিজাইনের ওপরে পেয়ে যাবে, এবং সেখানেও নানান রকমের প্রপসও ইউজ করে, কিন্তু বিডস বলো ক্রিস্টালস বলো। সো তোমরা যেটা চাইবে তোমাদের ফ্যাসিনেশন ওয়াইজ, তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বলবে। আর আরেকটা কথা, আর মাত্র 99 ডেজ মহালয়া আসতে, তো আমি এবার আস্তে আস্তে পুজোর প্রমোশনে ঢুকে যাচ্ছি। প্রত্যেক দিনই থাকবে পুজোর জন্য নতুন নতুন প্রমোশনস। যারা সেলাররা রয়েছে তারা অলরেডি সেন্ড করতে শুরু করে দিয়েছে, এবং অনেকের অভিযোগ হচ্ছে অন টাইম অনেক সময় সেলাররা পুজোর সময় জিনিস পাঠাতে পারে না। এটা সেলারদের প্রবলেম নয়, ডিসপ্যাচ যারা করে ওরা তো টাইম মতো করে দিচ্ছে, কিন্তু কোরিয়ার সার্ভিস অনেক সময় ঝুলিয়ে দেয় পুজোর আগে। তো তোমরা যদি কাস্টমাইজ প্রোডাক্টস গুলো যারা বেশি মনে করছো যে আমরা বানাবো, সাপোজ এই ধরনের কোনো জুয়েলারি বলো, বা ধরে নাও তোমরা কোনো ড্রেসের ক্ষেত্রে আমি একটা নতুন কালেকশন নিয়ে আসবো, তো সেগুলো সমস্ত কাস্টমাইজ তোমরা বানাতে পারবে। তো নিজেদের যদি কাস্টমাইজ প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে একটু আগে অর্ডার প্লেস করবে, যাতে অন টাইম বা বিফোর টাইম তোমাদের কাছে ওটা ইন হ্যান্ড থাকে, পৌঁছে যায়। কেননা আদারওয়াইজ কিন্তু ওই একদম লাস্ট মিনিট অর্ডার প্লেস করে তারপরে জিনিসটা সময় মতো হাতে না পেলে তোমরাও ডিসঅ্যাপয়েন্টেড হও, আর সেলারদের সাথে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়। তো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই জন্য বললাম যে অলরেডি আমাদের জুন শেষ হতে চলেছে, জুলাই পড়ে যাচ্ছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম 3 মাস আগে থেকে পুজোর শপিং তো তোমরা সবাই অনেকেই টুকটাক শুরু করেই ফেলো। তো কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি অর্ডার করাটা স্টার্ট করতে পারো। ওয়ান্স মোর, তৃষা চট্টোপাধ্যায়, ওর আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি। ডেকোরেট জুয়েলারি, এটা হচ্ছে ওর অর্গানাইজেশনটার নাম, আর 9748520479। I repeat 9748520479, 9748520479। এই নাম্বারে তোমরা ওকে যোগাযোগ করে নিতে পারো এবং ওর কাছে অর্ডার প্লেস করতে পারো এরকম দারুণ সব এক্সক্লুসিভ জুয়েলারিজের। ওকে, গলাটা দারুণ তো শ্রেয়াদি, এক্স্যাক্টলি দেখ, প্রচন্ড সুন্দর, শুধু নয় নিখুঁত। আসলে এই ড্রেসটার সাথে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কারণ এই এক্স্যাক্টলি এই গ্রিন আর এই যে ব্লু কালারটা, এই দুটোর কম্বিনেশনেই এই জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি। এটা স্ক্রিনে কতটা কি রকম আসছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, এটা সামনে থেকে পরে খুব সুন্দর লাগছে, মানে পুরো ব্যাপারটা কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে। ওকে, সো আমার আজকাল খুব মানে এই জিনিসটা আমি মজা পেয়েছি, আমি দেখেছি যে মানে ওয়েস্টার্নের সাথে আমার একটুখানি হেভি ওয়ার্ক ক্লে জুয়েলারিজ ইউজ করতে খুব ভালো লাগছে। আরেকটা কথা কি জানিস তো, মানে এটা না দেখে যতটা হেভি ওয়েট মনে হচ্ছে তানিয়া, এটা এতটা হেভি ওয়েটও নয়, ইটস ভেরি লাইট, মানে এটা বেশ ইউজ করে তুই কমফর্টও পাবি এরকম, মানে বেশ সুন্দর ব্যাপারটা। আচ্ছা, তোমাকে আজ ভীষণ কিউট লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, গলারটা খুবই ইউনিক, এক্স্যাক্টলি ডিজাইনটা খুব ইউনিক নামদাতা। আচ্ছা, খুব সুন্দর লাগছে তোমাকে আজ, তোকে খুব সুন্দর লাগছে অমৃতা। হ্যাঁ, ভীষণ ইউনিক। তো এমন কিছু প্রাইসটাও খুব বেশি হাই নয়, তো তোমরা যারা চাও তোমরা প্লিজ ডেকোরেটে 9748520479 কন্ট্যাক্ট করে নিও। ওকে, এবার আমি যাব হচ্ছে আমার ভূতের গল্পে। আজকে কিছু হাড় কাঁপানো ভূতের গল্প বলবো। অনেকদিন পর জয়েন করলাম সুরজিৎ সমাদ্দার। হ্যাঁ, তুই তো ভীষণ কাজে ব্যস্ত ছিলি এতদিন। আচ্ছা, আজকে তোমাকে বেশ সুন্দর লাগছে প্রতিদিনের মতন, থ্যাংক ইউ। ক্যাজুয়াল ওয়্যার, আই মিন নর্মাল জিন্স টপের সাথে এরকম হেভি জুয়েলারি, চুমু কম্বিনেশন। কে লিখলো এটা? হ্যাঁ, সহেলি লিখছে, এক্স্যাক্টলি আমারও। মানে কি বলতো, শাড়ির সাথে, মানে আমি তো নিজে ভীষণ একটা হেভি ওয়েট মানুষ, যার জন্য শাড়ির সাথে যখন আমি মানে আরো হেভি ওয়েট জুয়েলারিজ পরি না, তো তখন আমাকে দেখতে অল ওভার সামনাসামনি যে খুব গ্রেসফুল লাগে বা খুব সুন্দর লাগে, আমার নিজের ব্যক্তিগতভাবে লাগে না। তার থেকে আমার মনে হয় ক্যাজুয়ালসের সাথে বা ওয়েস্টার্নসের সাথে একটু হেভি লুক জুয়েলারিজ বা একটু ইউনিক কালেকশন আমার বেশি মানে আই সুদিং লাগে আর কি। ওকে, গুড ইভিনিং তাতাই, গুড ইভিনিং। দিদি, খুব সুন্দর নেকলেসটা, থ্যাংক ইউ। ভালো আছো তো দি ভাই? তোমার জন্য একটা গ্রাম বাংলার গল্প কালেক্ট করেছি, সোহিনী চৌধুরী, ছোট গল্প, বাট পাঠাবো দিদি ভাই 100 বার 100 বার। যারা যারা আমার জন্য গল্প কালেক্ট করছো একটু বলি যে বাড়িতে একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে কি হয়, মানুষ একটু ঘেটে যায়, তো আমিও কিছুটা ঘেটে গেছি। আজকেও খুব লাইট কিছু স্টোরিজই সিলেক্ট করেছি, কারণ একটু মাথাটা হয়তো
আপসেট আছে, যাই হোক। তো সেই জন্য তোমরা যারা যারা স্টোরি আমাকে সেন্ড করতে চাও, মানডে কালকের দিনটা তো তোমার ছুটি আছে, তো কালকের দিনটা হয়তো পসিবল হবে না, বাট তোমরা আমাকে মঙ্গলবার অনওয়ার্ডস কল করে আমাকে স্টোরিগুলো শেয়ার করে দিও। 8240840618 এটা আমার নাম্বার। ওকে, আচ্ছা দিদি মার্ডার মিস্ট্রিটা কবে বলবে? আরে মার্ডার মিস্ট্রিটা না জানিস তো, আমি সেদিনকে তো প্রিপেয়ার করলাম কি আমি বলবো, তারপরে তো যাই হোক হলো না। এবার ওটা না এতটাই নৃশংস, আজকে আমার না বলার মতন ক্যাপাসিটি নেই, মানে ওটার বিভৎসতাটা ফুটিয়ে তোলার জন্য আমাকে যে ধরনের টার্মস ব্যবহার করতে হবে, আমার যে ধরনের এক্সপ্রেশনস লাগবে, টুডে আই এম নট অ্যাট অল কমফোর্টেবল উইথ ইট। তো যার জন্য আমি আজকের দিনটা ওই মার্ডার মিস্ট্রিটা অ্যাভয়েড করলাম, কারণ ওই গল্পটা প্রচন্ড ব্রুটাল, গল্পটা প্রচন্ড সাংঘাতিক। তো যার জন্য আমি ওইটা আজকের দিনের জন্য একটু গ্যাপ দিলাম। ওটা আমি দেখি থার্সডেতে যদি আমি বলি, থার্সডেতে বলবো। আর তাছাড়া খুব লেন্দিও, আমি চাই না যে অত গল্প একসাথে আমরা, মানে এত গল্পগুলো একসাথে বলতে গেলে না তখন ওই লেন্দি গল্পটা অনেকটা সময় খেয়ে নেয়। ঠিক আছে, কেমন আছো শ্রেয়া? বর্ণালী দত্ত, ভালো আছি দি। আচ্ছা, আমারটা কি আজকে বলবে? হ্যাঁ নম্রতা, তোমার গল্পটা বলবো। নম্রতার একটা ভীষণ অদ্ভুত অভিজ্ঞতা আছে এবং সেটা ইগলুতে, ইয়েস ইগলুতে। তো একদম একটা অন্য রকমের গল্প, অন্য রকমের ঘটনা। যারা তোমরা জানো যে এখন পাহাড়ের বিভিন্ন ডেস্টিনেশনে তোমার অস্থায়ী ইগলু তৈরি করে সেখানে নাইট স্টে করার একটা ব্যাপার, একটা ক্রেজ মানুষের মধ্যে এসেছে। তো সেরকমই ওরা সিটং ভিলেজে একটা ওই রকম ইগলু স্টেতে এক রাত ছিল। তো সেই রাত্রেই ওর সাথে একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটেছে, তো সেটা আজকে আমি শেয়ার করবো আমার শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস চ্যানেলে। তো আগে আমি এখানে কভার করে নিই, তারপরে আমি চলে যাবো ওই চ্যানেলে। আজকে হালকা স্টোরিজ বলো যেটাতে তুমি কমফোর্টেবল, এখন রেস্ট দাও মাইন্ডকে, লর্ডস অফ লাভ। একদম আজকে আমি একদমই সেটাই বলছি যে আমি একদম মানে একটু আড্ডা মারলে নিজেরও ফ্রেশ লাগবে, তবে বেশি খুব সাংঘাতিক বিভৎস কিছু নয় যেটাতে আমি আবার ওভার স্ট্রেসড হয়ে যাই, বা বেশি নেগেটিভিটি নিয়ে চর্চা করলে হয় না, মাথার মধ্যে একটা চাপ তো পড়ে, তো সেইটা একটু অ্যাভয়েড করেছি। ওকে, আর কথা বলছি না, আমি এবার একদম ডাইরেক্ট স্টোরিতে ঢুকবো। তো হ্যাঁ তুই ওয়েট কর, আমি ওটা আমার চ্যানেলে আসছি বলবো। তো এখন আমি প্রথম যে গল্পটা দিয়ে শুরু করব, সেই গল্পটাও অবশ্য কম ভয়ানক কিছু নয়। এই গল্পটা আমাকে সেন্ড করেছে মালদ্বীপ থেকে। আগের দিন আমি বলেছিলাম না যে দিয়া ঘোষ আমাকে স্টোরি পাঠিয়েছিল, ওর একটা ছোট্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলেছিলাম, চেয়ারে সেই ওর হাজব্যান্ড ওয়াইফ ওরা ঘুমোচ্ছিল, কেউ একজন বসে আছে। তো সেরকমই আজকে ওরই একটা ঘটনা বলবো, বাট একটু লেন্দি এই স্টোরিটা। তো এই যে ঘটনাটা, এটা বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। বাঁকুড়াতে ওরা হচ্ছে টোটাল ওর শ্বশুরমশাইরা 8 ভাই। তো তাদের মধ্যে একজন ভাই আছে, ওর জ্যাঠা শ্বশুর হচ্ছে সম্পর্কে। তো তারা বলতে পারে ওদের মানে পুরো ফ্যামিলিটা একটা ওয়েল টু ডু ফ্যামিলি, ঠিক আছে। তো তার মধ্যে কম্পেয়ার করলে তারা একটু আর্থিকভাবে অসঙ্গতি আছে তাদের, এবং তারা খুব মানে একটা কঠিন জীবনযাত্রার মধ্যে জীবনযাপন করে, যা হয় আর কি। তো গ্রামের বাড়িতেই তারা সবাই এখনো অনেক ভাইরাই থাকে, তাদের গ্রামের দিকেরই প্রপার্টিস গুলোকে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো ওদের ওইখানে একটা গ্রাম্য যেরকম হয় দোতলা বাড়ি আছে, বাট মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। তোমরা কেউ কখনো এক্সপিরিয়েন্স করেছো কিনা জানি না, আমি একবার গেছিলাম, আমার ভীষণ মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট এরকম থাক 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 করে সিঁড়ি করা ছিল, আর ছাদটা একটু নিচু নিচু, আর বেশ সুন্দর, মানে বেশ একটা অদ্ভুত অন্য রকমের অভিজ্ঞতা আমার হয়েছিল। আমি একবার গেছি একটা গ্রামের মাটির বাড়িতে, এরকম দোতলা বাড়িতে, আমি খুব মজা পেয়েছিলাম। তো ওই রকম একটা ছোট্ট গ্রামের দোতলা মাটির বাড়ি, কিন্তু পেছনের দিক দিয়ে একটা সিঁড়ি আছে যেটা একদম ডাইরেক্ট দোতলাটাকে কানেক্ট করে। ওদের না মানে সিঁড়িগুলো ভেতরের দিক থেকে নয়, ধরো দালানের বরাবর পরপর ঘরগুলো, দালানের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, যে সিঁড়িটা কিন্তু সামনে কোনো গেট টেট কিছু নেই, ওই সিঁড়িটা দিয়ে সোজা উঠলে তুমি দোতলাতে উঠে যেতে পারবে। তো ওই জ্যাঠার অ্যাকচুয়ালি যিনি ওয়াইফ ছিলেন, তার মানে খুবই কষ্টকর জীবনযাত্রার মধ্যেই ওরা ছিল। তিনি ওই আয়ুর্বেদিক ওষুধ টষুধ তৈরি করে এরকম গ্রামীণ কোনো সংস্থা আছে, সেই সংস্থার সাথে যুক্ত ছিলেন। তাকে কাজের জন্য বেরোতে হতো মাঝে সাঝে। আর ওনাদের একটি ছেলের বউ আর তার 2 সন্তান আর কি, তাদের 2 মেয়ে।
তো মেয়ে দুটোও বড্ড ছোট ছোট। তো বৌমাই সারাদিন বাড়িতে টেক কেয়ার করতো বাচ্চাদের, আর শ্বশুর মশাই মানে ওই জ্যাঠা শ্বশুর ভীষণ অসুস্থ ছিলেন, তো উনিও একদম বেডরিডেন, তো যার জন্য উনিও সারাদিন বিছানাতে থাকতেন। তো বৌমাই মোটামুটি শ্বশুর মশাইকেও টেক কেয়ার করতো আর তার সাথে বাচ্চাগুলোরও খেয়াল রাখতো। শাশুড়ি মা ওই কর্মসংস্থানের জন্য ওনাকেও বেরিয়ে যেতে হতো, আর ছেলেটিও বাইরে কোথাও চাকরি করতো বা কিছু কাজ করতো আর কি, লেবার ক্লাস কিছু কাজ করতো, যেখানে ওকে মাঝে মাঝে রাত্রেবেলাতেও বাড়ি ফিরতে পারতো না, ওকে নাইট স্টেও করতে হতো, ওই মাঝে সাঝে বাড়িতে ফিরতো আর কি, শহরের দিকে কোথাও কাজে টাজে যেত। তো হঠাৎ করে গ্রামে একটা রিউমার স্টার্ট হলো যে ওই দেখবে গ্রামের দিকে পার্টি পলিটিক্সের সাথে যুক্ত অনেক ছেলেপিলেরা থাকে, তারা অনেক সময় ক্যাম্প করার জন্য বাড়িতে বাড়িতে আসে, ভিজিট করে। তো ওরকম বাড়িতে আসতে আসতে বা ওই বিভিন্ন রকম হয় না গ্রামের পঞ্চায়েত থেকে সবার বাড়ি বাড়ি কিছু হেল্প করার জন্য মাঝে মাঝেই সবাই আসতো যেত। এই করতে করতে একটি ছেলের সাথে ওই বৌমাটার খুব ভালো একটা টার্মস তৈরি হয়। এবার আস্তে আস্তে সেটা যে একটু ঘনীভূত হচ্ছে সেটা নিয়ে একটু গ্রামের মধ্যে চর্চাও শুরু হয়ে গেছিল, কারণ গ্রামের লোকের চোখে এগুলো খুবই পড়ে, অল্প কিছু মুষ্টিমেয় জনসংখ্যা যেহেতু সেখানে, তো আরো বেশি করে চোখে পড়ে যায়। তো ওই ছেলেটির সাথে এই বৌমার আস্তে আস্তে একটা অন্যরকম সম্পর্ক হয়তো গ্রো করে। সবাই বুঝতে পারতো যে মাঝে মাঝে ওদেরকে গ্রামীণ রাস্তাতে কখনো দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে, সন্ধ্যাবেলায় হয়তো একসাথে দুজনকে ক্ষেতের একটা সাইডে বাইক নিয়ে দেখা যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার চলছিল অল্প বিস্তর। তো বৌমার এই ব্যাপার স্যাপারগুলো শাশুড়ির কানে পৌঁছাতে শাশুড়ি তাকে প্রথমে খুব ভালোভাবে বোঝায় যে দেখো এইটা আমাদের একটা ফ্যামিলির তো একটা মানে রেপুটেশন আছে, আমাদের পরিবারের একটা সম্মান আছে, তুমি কেন এরকম করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেননা যতই হোক আমার ছেলে এটা জানতে পারলে আরো বেশি রাগারাগি করবে, তুমি এগুলো থেকে বিরত থাকো। কিন্তু যার স্বভাব যেমন সে তো সেটাকে হট করে মানে পরিবর্তন করে ফেলবে, এটা তো হতে পারে না না। তো কাজে সে কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছিল, তাকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ছেলের কানেও যায়, ছেলেও তাকে কিন্তু খুব ভালোভাবে প্রথম থেকে বোঝাতে শুরু করে যে দেখো তুমি এটা করো না। এবার তোমরা হয়তো বলতে পারো যে বাবা এত কিছু জানার পরেও শাশুড়ি আর ছেলে এত তোয়াজ করছে কেন, মানে কিছু বলছে না কেন। আসলে তারাও খুব দায়বদ্ধ ছিল, কারণ নিজেদের সংসার চালানোর জন্য, পেটের দায়ের জন্য তাদের দুজনকে বাড়ি থেকে বেরোতেই হবে। ওই বৌমাই হচ্ছে একমাত্র একটা সম্বল যে কিনা বাড়িতে থাকলে এই জ্যাঠা শ্বশুর এবং তার সাথে ওই যে বাচ্চা দুটো টেক কেয়ার করতে পারবে। এবার তাদের এই ক্ষমতাও নেই যে ওকে যদি তাড়িয়ে দেয় সেই জায়গায় রিপ্লেসমেন্ট একটা অন্য কাউকে নিয়ে এসে রাখবে এবং সে দেখাশোনা করবে, তাহলে সে যে টাকা চাইবে সে টাকাটাও পর্যন্ত তাদের দেওয়ার ক্ষমতা নেই। তো ওদের একটা দায়বদ্ধতা ছিল যে সামাও বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে ধরে রাখতে হবে, সংসারটাকে ঠিক মতো করে ধরে রাখতে গেলে বা বাঁচিয়ে রাখতে গেলে। আদারওয়াইজ ও যদি চলে যায় বা ওকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে প্রবলেম হয়ে যাবে। একদম এটা প্র্যাকটিক্যাল সাইকোলজি, তো যার জন্যই কিন্তু এতটা তো ওয়াচ করা। আদারওয়াইজ এরকম একটা ইনসিডেন্ট কেউ যদি জানে বা শোনে স্বাভাবিকভাবেই সে তো অনেক বেশি ওভার রিঅ্যাক্ট করবে, তাকে তাড়িয়ে দেবে বাড়ি থেকে, বাট সেরকম কিছু ওর সাথে ওর ক্ষেত্রে ঘটেনি। তো এইবার যেটা হলো আস্তে আস্তে মানে ছেলেটার স্পর্ধা দিন দিন এতটা বাড়তে শুরু করলো, মানে ওই বহিরাগত ছেলেটির কথা বলছি, তার স্পর্ধা দিন দিন এতটা বাড়তে শুরু করলো যে রাত্রেবেলা যে কদিন আর কি ওর হাজবেন্ড বাড়িতে থাকতো না, ও এসে একটা অনেক দূরে ক্ষেতের সাইডে বাইকটাকে স্ট্যান্ড করতো, সেখান থেকে হেঁটে এসে ওই দালানের পাশের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেত। আর ওই মানে বৌমাটি কি করতেন, বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে সে পাশের ঘরে চলে আসতো, তারপরে তারা নিজেদের মতো টাইম স্পেন্ড করতো, করে আবার ছেলেটা ভোর রাতের দিকে বেরিয়ে চলে যেত। তো এই জিনিসটাও কিন্তু গ্রামের প্রচুর লোকের চোখে পড়েছে, কেননা অনেকেই দেখবে ভোরের দিকে বলতে 3:30 4টেই গ্রামের দিকে ঘুম থেকে উঠে পড়ে এবং সেই জায়গায় সবাই দেখছে বাইক একটা দাঁড়িয়ে আছে, ছেলেটা কিছুক্ষণ পর ওদের বাড়ির দিক থেকে আসছে, এসে বাইকে করে আবার চলে যাচ্ছে। তো সবাইকে আর বুঝতে কারোর বাকি থাকে, সবাই কিছু না কিছু কানাঘুষো বুঝতে পারছিল এবং সবাই এটা নিয়েও কমপ্লেন করছিল। এবার আবার ওই যথারীতি সবাই বারণ করছে, জেঠিমা তককে তককে আছে, কিন্তু বয়স্ক মানুষ সারাদিন কাজ করে, জেঠু অসুস্থ, তারাই বা করবেটা কি? কেউ যদি ডেসপারেটলি একটা কিছু স্টার্ট করে তো সেটাকে তো ওই রকম ভাবে তুমি বলে কয়ে আটকাতে পারবে না। ঠিক কোপ বুঝে ছেলেটি চলে আসছে এবং যা হওয়ার সেটা ঘটছে। তো অনেক বলা সত্ত্বেও কিন্তু ওরা কিছুতেই বৌমাকে রেসিস্ট করতে পারছে না। তো এরপর কি হয়, এই ধরনের অবৈধ সম্পর্কগুলো অনেক সময় কি হয়, লিমিটস গুলো ক্রস করে যায়। এই লিমিট ক্রস যেখানে হয়ে যায় সেখান থেকেই কিন্তু মানে একটা অসামাজিক
কর্মকাণ্ড আর কি শুরু হয়। সবকিছু যতক্ষণ লিমিটসের মধ্যে থাকে তাও একরকম, কিন্তু এইবার যেটা শুরু করলো যে বৌমা মানে একটা জিনিস রেগুলার হতে 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 তাদের দুজনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা, এমন একটা চাহিদা, অ্যাডিকশন তৈরি হয়ে গেল না যে তারা আর নিজেদেরকে রেসিস্ট করতে পারছে না। ছেলেটা এমন একটা ভাবে প্রলোভিত হয়ে গেছে যে সে আর এখন ওর হাজবেন্ড বাড়িতে এলেও নিজেকে আটকাতে পারতো না। তো তখন কি করলো, পরে এটা ওরা বুঝতে পেরেছিল, ছেলেটা পরে এটা রিভিল করে যে আমি না ভীষণ ঘুমিয়ে পড়তাম যখন আর কি ও আমাকে জল দিত, জল খেলেই আমি ভীষণ ঘুমিয়ে পড়তাম। তার মানে ছেলেটি জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওর মানে ওয়াইফ কি করতো, ওকে ঘুম পাড়িয়ে দিত। ঘুম পাড়িয়ে দিত, ছেলেটা অ্যাজ ইট ইজ আসতো এবং তারপর ছেলেটার সাথে ও পাশের রুমে ইন্টিমেট হতো। এইভাবে দীর্ঘদিন ধরে জিনিসটা চলছিল, বেশ কিছু মাস ধরে জিনিসটা চলছিল। তো ওর হাজবেন্ডের একটা সন্দেহ হতো, ঘুম থেকে উঠে ও নিজেই ভাবতো যে আমি এত ঘুমিয়ে পড়ছি কেন, মানে এত ডিপ ঘুমোচ্ছি, উঠছিও না। অন্তত কি হয়, একটা হাজবেন্ড ওয়াইফের তাদের নিজেদের মধ্যেও তো একটা লাভ মেকিং ব্যাপার থাকে, তো সেটাও পর্যন্ত আমি উঠছি না, কিছুই আমার কোনো অ্যাক্টিভিটি নেই, বউয়ের সাথে টার্মসই বিল্ড করতে পারছি না, সকালবেলা যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ছে। তো ওর মানে এইটা একটা নিজের মাথাতেই স্ট্রাইক করেছে যে আমি কিছুতেই রাত্রে জেগে থাকতে পারছি না, একটু জাগতে পারছি না, বা মাঝরাতে ঘুমটুমো ভাঙছে না, ভীষণ ঘুম হচ্ছে। একদিন সামাও যেটা হয় যে মানে অপরাধ তো বেশি দিন চাপা থাকে না, বা একটা সময় যত বড়ই অপরাধী হোক না কেন কোনো না কোনো ভুলচুক হয়েই যায় এবং সে ধরা পড়েই যায়। তো সেই রকমই একদিন সম্ভবত ওকে জলটা দিয়েছে, তো ও জলটা খায়নি বলতে হয়তো নিচ থেকে জল খেয়ে এসেছিল বা কিছু হবে, খাওয়ার পর আর ও রাত্রের জলটা খায়নি, ও শুয়ে পড়েছিল এবং সেদিন ও ঘুমিয়ে পড়ে। তো ও বুঝতে পারেনি, যথারীতি পাশের রুমে ছেলেটা আসে এবং বিভিন্ন রকম মানে একটু আজে বাজে আওয়াজ টাওয়াজ বা কথোপকথনের আওয়াজ টাওয়াজে এই ছেলেটার পাশের ঘরে ঘুমটা ভেঙে যায়। এবার পাশের ঘরে ঘুমটা ভেঙে গিয়ে ও যখন আস্তে আস্তে উঠে পা টিপে টিপে ওই পাশের রুমে যায়, তখন তাদের দুজনকে একদম হাতে নাতে ভীষণই অফেন্সিভ একটা সিচুয়েশনে ধরে ফেলে। এবার যেটা হয়, তখন তো বউটা দিশেহারা, পুরো কি করবে বুঝতে পারছে না ওই মোমেন্টে। আর ওই মানে ছেলেটা কোনোভাবে নিজেকে যেটুকুনি মানে আবরণ দেওয়া যায় দিয়ে ওখান থেকে দেদার দৌড় ছুটে বেরিয়ে গেছে, এক ধাক্কা মেরে ছেলেটাকে। এবার ও দৌড়ে বেরিয়ে গেছে ওকে ধাক্কা মেরে, এবার পেছন পেছন এই ছেলেটিও দৌড়াতে শুরু করেছে আর চিৎকার করতে শুরু করেছে। গ্রামের সব লোকজন বেরিয়ে চলে এসছে চারিদিক থেকে, কি হলো সবাই মিলে দৌড়চ্ছে ওর পেছনে, দিয়ে ও বাইক নিয়ে স্টার্ট দেওয়ার আগেই ওকে পুরো ধরে ফেলে গ্রামের লোকজনরা মিলে, বেধড়ক পেটানো হয়েছিল। তারপরে ওকে মোড়লের কাছে নিয়ে যাওয়া হয়, মোড়লের কাছে নিয়ে গিয়ে এরকম ভাবে মানে বিচার করুন যে বাড়ির এরকম বউয়ের সম্মানহানি করছে, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই সমস্ত করতে ঘন্টা খানেক সময় লেগেছে, মানে ওইদিকে সব চলেছে যে বাড়ি থেকে জেঠু খালি ঘরের মধ্যে ছিলেন নিচে, আর জেঠিমাও বেরিয়ে গেছে, খুব কান্নাকাটি করছে, পাড়ার মধ্যে সব বাকি মহিলারা যারা আছে তারা কনসোল করছে ওনাকে, আর বাকি ওই ছেলেটি তো চলে গেছে, ওই ছেলেটার পেছনে দৌড়তে দৌড়তে বাকি পাড়ার সমস্ত লোকজন সবাই ওইখানে মোড়লের বাড়িতে যে আমাদের বিচার চাই, বউয়ের তো বিচার হবে যা হবে, কিন্তু এই ছেলেটিও কেন এত বড় অন্যায়টা করলো এই পরিবারের সাথে, ইত্যাদি ইত্যাদি। 1 ঘন্টা পর যখন ওরা সবাই বাড়িতে এসেছে, এসে দেখছে আর কোনো সারা শব্দ নেই, মানে বউটার আর কোনো সারা শব্দ নেই। বাচ্চা দুটো খুব কান্নাকাটি করছিল ওপরে, তো জেঠিমা তাড়াতাড়ি ওপরে গিয়ে বাচ্চা দুটোকে নেয়, বাচ্চা দুটোকে নিয়ে নিচে এসে দেখছে ওদের পেছনের দিকে ধানের গোলা টাইপের একটা জায়গা ছিল, আর তার পাশে কিছু শিশিতে ওই ধান মারার মানে ধানের পোকা মারার বিষ থাকতো। তো ওই মেয়েটা সম্ভবত মানে ওই পরিস্থিতিটাকে আর সামাল দেওয়ার মতন তো কোনো জায়গা নেই, বা কি বা বলবে, কি কনফেশন দেবে, ওর তো পুরো একদম সম্পূর্ণটা খোলাসা হয়ে গেছে না, তো এবার আর এম্বারাসমেন্ট ছাড়া ওর কাছে কিছুই বেঁচে নেই। তো সেই ক্ষেত্রে ও কি করেছে, নিচে গিয়ে একদম ওই ধানের মানে পোকা মারার যে বিষটা, সেটা নাকি মারাত্মক বিষাক্ত, সেটা খেয়ে নিয়েছে এবং অজ্ঞান হয়ে মুখ দিয়ে গ্যাজলা ফ্যাজলা উঠে পড়ে রয়েছে। তো ওরা সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে গেছিল। এবার ওদের ওখানে ওই লোকালিটিতে কোনো ভালো হসপিটাল নার্সিংহোমের তো কোনো ফেসিলিটি ছিল না, ওরা গেছিল হচ্ছে একদম সোজা বিষ্ণুপুরে নিয়ে যেতে যেতেই ওরা অর্ধেক অবস্থা শেষ, লাস্টে খুব চিৎকার করছিল আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, কিন্তু শেষ পর্যন্ত আর ওকে বাঁচানো যায়নি, ও কিন্তু ওখানেই মানে মৃত্যু হয়েছে হসপিটালে। তো যাই হোক, বলে না অন্যায় কখনো কাউকে ছাড়ে না, তো
তোমার নিজেকে পানিশ করো, বা তোমাকে নেচার পানিশ করো, বা তুমি অন্য কারোর দ্বারা শাস্তি পাও, বাট তোমাকে শাস্তি পেতেই হবে যদি তুমি তোমার সাথে বা অন্য কারোর সাথে অন্যায়টা করছো। তো এইরকমই অবৈধ যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সেটা যখন লিমিট ক্রস করে থাকে তখন আমরা দেখতে পাই যে মানে সমাজের বিভিন্ন নৃশংসতা উঠে আসছে, মানে স্পর্ধা, মানে ডেসপারেসির লেভেলটা কোন জায়গায় বেড়ে গেলে হাজবেন্ড থাকাকালীনও সে এরকম একটা কিছু করার কথা চিন্তা পর্যন্ত করতে পারে, রাইট? শুধু তাই নয়, মানে আমরা এরকম প্রচুর নজিরই দেখতে পাচ্ছি আজকাল যে এরকম কোনো অবৈধ রিলেশনশিপের জন্য কেউ কারো নিজের সন্তানকে খুন করে ফেলছে, কেউ নিজের সন্তান স্বামী সবাইকে চিট করছে, মানে তাদেরকে পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করছে, এরকম নানান রকমের ঘটনা। তো কাউকে ভালো লাগলে প্লিজ মুভ অন, বাট অন্তত পক্ষে তাদের প্রাণটা যেন এরকম ভাবে নেওয়ার, মানে এটা যারা করছে, মানে আমি জানি না তাদের কি সাইকোলজি, মানে তারা তো ক্রিমিনাল মাইন্ডেড ডেফিনেটলি, বাট এটা ঘটে, মানে আমাদের সমাজের এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট যে যখন এগুলো একদম লিমিট ক্রস করে ভীষণ রকম মানে ডেসপারেট লেভেলে চলে যায় তখন কিন্তু তারা চেষ্টা করে সে পরিবারের দিকে অ্যাটাকটা করতে। তো সেই জায়গা থেকে তবু ভালো যে ও পরিবারকে অ্যাটাক না করে ও নিজেকে শেষ করেছে একরকম, কারণ বাচ্চা দুটোকেও অনেক মা এমন হয় যে শেষ করে দিতে পারে, যে ঠিক আছে আমার ওটাই আসল, আমি ওইখানেই প্রায়োরিটাইজ করবো, ওখানে ওদিকে যাবো, তো তার জন্য বাচ্চাকেও মেরে ফেলতে পারে। এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটে। তো এবার যথারীতি পরের দিন যেটা হলো যে ওরা তো 3 দিনে কাজ করবে যেহেতু অপঘাতে মৃত্যু, এবং পরের দিন সবাই মিলে আবার ওই মুরব্বি ডাকা হয়, সবাই মিলে একটা ওই বৈঠক বসে, সেখানে ছেলেটিকে ডাকা হয়েছিল, ছেলের পরিবারকে ক্ষতিপূরণ দাবি করা হয় পঞ্চায়েত থেকে। কিরকম ক্ষতিপূরণ না, কারণ ওই মহিলা যে চলে গেল তাতে এদের বাড়িতে যে দুজন কর্মসংস্থানের জন্য প্রত্যেকদিন তাদেরকে খেটে খেতে বেরোতে হচ্ছে, তো তারা এখন বেরোতে পারবে না দুজনে, তাদেরকে বাড়িতে থাকতে হবে। এবার বাচ্চা দুটো রয়েছে, তাদেরকে দেখাশোনা করার কোনো লোক থাকলো না, তো কি করা যাবে, ওদেরকে মানে টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল যে তোমাকে টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। তো ছেলেটা তখন হাতে পায়ে ধরে বলে ঠিক আছে আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হোক, আমি 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেব। আর বাপের বাড়ির লোকরাও এসেছিল মেয়েটির, তো তাদেরকে যখন পুরো ইনসিডেন্টটাকে এক্সপ্লেন করে বলা হলো তো তারাও বুঝলো যে এক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ির লোকের বা ছেলের কোনো দোষ ছিল না, আমাদের মেয়েরই দোষ ছিল। তো তারাও সবকিছু বুঝে আর সেটা নিয়ে কোনো নাড়াঘাটা করেনি। তো এরাও আর দেখলো যে ছেলেটার এগেইনস্টে পুলিশ কেস টেস করে কোনো লাভ নেই, কারণ এটা হয়তো অনেকের অড লাগবে যে টাকাটাই কি আসল হলো, এটা কি কোনো মানুষের জীবনের বা একটা সংসারের এত কিছু মানে এদিক ওদিক হয়ে গেল, পুরো সংসার উজাড় হয়ে গেল, এটার কম্পেনসেশন হতে পারে? কিন্তু যারা আর্থিকভাবে অতটাই অসঙ্গতিপূর্ণ একটা পরিস্থিতিতে রয়েছে তাদের কাছে না সেই সময় কেস করা, কেস চালানো, তার পেছনে টাকা ব্যয় করার থেকে তাদের কাছে মনে হয়েছিল যে ওটা করে তো আখেরে কোনো লাভ নেই, ছেলেটাকে শাস্তি দিয়েই বা করবোটা কি, আর এন্ড অফ দ্য ডে তো যে যাওয়ার সে তো চলে গেছে, তো সেক্ষেত্রে দোষ উভয় পক্ষেরই ছিল, ছেলেটার একারও ছিল না। তার চেয়ে আমাদের যদি নিজস্ব কিছু প্রফিট থাকে তাহলে সেটাই ভালো। তো ওই সাইকোলজিতে তারা বললো যে আমরা ক্ষতিপূরণ দিলে ছেলেটার এগেনস্টে কোনো কেস করবো না, ছেড়ে দেবো। তো ছেলেটাও 1 সপ্তাহের মধ্যে রাজি হয়ে যায়। এবার পরের দিন মানে 3 দিনের মাথায় কাজ পড়বে, রাতগুলো তো কাটাতে হবে। তো ওদের পুরোহিত মশাই বলেছে আপনারা কিন্তু দোতলার ঘরগুলোতে, ও যেহেতু ওখানেই থাকতো তো ওগুলো ফাঁকা রাখবেন না, মানে কোনো ঘরই ফাঁকা রাখবেন না, একতলা দোতলা মিলিয়ে মিশিয়ে থাকবেন। তো সেদিনকে আর ছেলেটা ওপরে বাচ্চাগুলোকে নিয়ে যায়নি, বাচ্চাগুলোকে নিচে জেঠিমার কাছে শুয়ে দিয়েছে, জেঠু একটা ঘরে শুয়ে আছে, আর রাত্রেবেলা ও একা ওপরের ঘরে মানে ওদের যে ঘরটা সেই ঘরটাতে হাজব্যান্ড ওয়াইফের রুমটাতে গিয়ে শুয়েছে। এবার মাঝরাতে ওই দাদাটা হঠাৎ করে দাদাটার ঘুম ভেঙে গেছে, বলছে ও পরিষ্কার ফিল করছে ওর গায়ের মধ্যে না কেউ যেন আলতো 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 করে হয় না, কেউ যদি হাত বোলায় ওরকম যেন একটা পরিষ্কার হাতের স্পর্শ, আর তার সাথে দেখবে চুড়ি যদি থাকে হাতে পরা, চুড়ির যে খানখান আওয়াজটা হয় না, মানে হাতে যদি শাখা পলা চুড়ি থাকে তাহলে যেরকম একটার সাথে একটা ঠোক্কর লেগে যেরকম হালকা খনখন ছনছন আওয়াজটা হয়, তো ওরকম আওয়াজ। এবং প্রত্যেকের হাতের চুড়ির কিন্তু একটা নির্দিষ্ট ধরনের আওয়াজ হয়। তো ওর প্যাটার্নটাও বুঝতে পারছে যে প্যাটার্নটাও কিন্তু ঠিক যেরকম আওয়াজটা ওর ওয়াইফের হাত থেকে হতো ঠিক ওরকম ওর চুড়ির খানখান। আর পুরো জিনিসটা যেন ওর মনে হচ্ছে না ও শুয়ে আছে, ওর বডির ওপর দিয়ে এরকম ভাবে ওকে হাত বোলাচ্ছে। তো ঘুমটা ভাঙতেই মানে 2-3 সেকেন্ড ওর সময় লেগেছে এটা বুঝতে যে এক্স্যাক্টলি কি হচ্ছে।
অ্যাজ সুন অ্যাজ উনি বুঝতে পেরেছেন যে কি হচ্ছে, পুরো তড়াক করে চিৎকার করে উঠে বসেছে, বসে না ধর্মর করে মানে আলো টালো জ্বালিয়েই ঘুমাচ্ছিল। তো তখন দেখছে কিছু নেই, তো প্রচন্ড ভয় পেয়েছে। তারপর বলছে যে কি করব, নিচে চলে যাব নাকি ওপরে, ওপরে ঘরটাও তো ওরকম ফাঁকা রেখে যাওয়াটা ঠিক না, নাকি আমার কোনো ইলিউশন হলো, মানে সদ্য মৃত্যা তো আর কি স্ত্রী, হতে পারে যে আমি তো তাকে ভালোবাসতাম, তো সেই কারণে হয়তো আমি কিছু ইলিউশন হচ্ছে, ঠিক আছে আমি শুয়ে পড়ি। এবার কিছুক্ষণ পর আবার ও শুয়েছে, বাট ঘুম আসছে না, একটা কোথাও ভয় তো লেগেইছে। তো কন্টিনিউ মনে হচ্ছে কি বাইরের যে মানে একটু দালান মতন জায়গা আছে ওদের ঘরেরগুলোর সামনে, তো ওই দালানটাতে সমানে মানে ওই পায়ের আওয়াজ, পায়ের ধপধপ ধপধপ করে চলার আওয়াজ, চুরির খান 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 আওয়াজ, তারপরে ওর যে জিনিসপত্রগুলো পাশের ঘরের একটা আলমারিতে থাকতো, সেই আলমারিটা নাড়াঘাটা করলে যেরকম মানে আলমারিটা খোলা বন্ধ করার আওয়াজ, মানে এরকম কন্টিনিউ চলছে। ইতিমধ্যে আবার কিছুক্ষণ মানে এই জিনিসগুলো চলছে, তো ও এটা শুনতে শুনতে চুপ করে খাপটি মেরে পড়ে রয়েছে। তো খানিকক্ষণ পরে দেখলো এই জিনিসটা খানিকক্ষণ মানে স্থিতিয়ে গেছে। এবার পাশের বাড়িতে এক মহিলা, পাশের মানে ওদের বাড়িটার লাগোয়া আর একটা বাড়ি, মাঝখানে কিছুটা স্পেস আছে, হ্যাঁ গ্রামের দিকের বাড়িতে কিন্তু একদম গায়ে গায়ে বাড়ি হয় না, একটু মাঝখানে দুটো বাড়ির মাঝে ফাঁকা জায়গা আছে। তো ওই মহিলা সম্ভবত ভোরের রাতে ওই 3টে সাড়ে 3টের দিকে হবে, উনি বাথরুমে যাবেন বলে উঠেছিলেন। তো ওই মহিলা বিভৎস চিৎকার করছে হঠাৎ নিচ থেকে। তো ওরা তাড়াতাড়ি করে সবাই ঘুম থেকে উঠে কি হয়েছে কি হয়েছে আলো টালো জেলে সবাই যখন দৌড়ে গেছে, তো উনি পুরো ভয় থরথর থরথর করে কাঁপছে, দিয়ে বলছে এই যে তোমাদের বউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দেখো। মানে জেঠিমা যে নিচের একতলার ঘরে শুয়েছিল, ওই জেঠিমার ঘরে জেঠিমার সাথে তো ওই বাচ্চা দুটোকে নিয়ে শোয়া ছিল, তো এবার ওই জানলাটার ধারে বাচ্চা দুটো ঘুমোচ্ছে। তো ইনি যেটা বলছেন যে ও নাকি দেখেছে যে একদম ওই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ওই বউটা নাকি সমানে বাচ্চাগুলোকে দেখে দেখে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, আর সমানে বোধহয় নিজের মধ্যে কিছু একটা বিড়বিড় 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 করছে। কিন্তু বউটাকে মানে সশরীরে দাঁড়িয়ে থাকলে যেরকম হবে, কোনো ট্রান্সপারেন্ট নয়, কোনো মানে ওই ছায়া বা অবয়ব নয়, মানে একদম যেন রক্ত মাংসে গড়া বউটা ও দাঁড়িয়ে রয়েছে মুখটাকে বাড়িয়ে, এবং তার বাচ্চাগুলোকে দেখছে আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে, আর হাউতাস করা বলে না ওরকম বুকে চাবড়ে চাবড়ে কিছু একটা হাউতাস করার মতন করে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবং জাস্ট ওই দৃশ্যটা দেখে উনি অসম্ভব ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেছেন। তো যাই হোক ওরা তখন বুঝতে পারছে যে বাচ্চাগুলো তার মানে তো সিকিওর নয়, ওদের ওপরে একটা নজর আছে, যতই হোক মা চলে গেছে, সে কিন্তু শেষ পর্যন্ত আর যেতে চাইছিল না, তার কিন্তু বাচ্চাগুলোর ওপর একটা অসম্ভব টান কিন্তু থেকেই গেছিল। কিন্তু তবু যাই হোক বাচ্চাগুলো তো একটা প্রোটেকশন দিতে হবে। তো 3 দিনের মাথায় কাজ আছে, পরের দিন সকালবেলা পুরোহিতকে ডাকা হয়। উনি বলেন যে দেখুন আমি তো যতক্ষণ না কাজটা হচ্ছে সেরকম কিছু করতে পারবো না, আপনারা ওই মাথার কাছে লোহা টোহা নিয়ে একটুখানি শোয়া অভ্যাস করুন, মানে শুয়ে থাকুন। আর আজকে দরকার হলে ঠিক আছে ওপরে দোতলাতে শোয়ার দরকার নেই, কারণ দোতলাটাতে তো থাকতো, ওই জায়গাটা একটা জায়গা ছেড়ে দিন, আপনারা সবাই একসাথে একটা ঘরের মধ্যেই শুয়ে পড়বেন, ওর বাবা বাচ্চা দুটোকে নিয়ে শুক আজকে রাত্রেটা, আর কালকে তো আমাদের কাজ হয়ে যাবে, তখন আমি ঘরটারগুলো সব বাঁধিয়ে দেবো ভালো করে। তো যথারীতি পরের দিন সবাই একসাথে নিচেই শুয়ে পড়েছে, ওরা আর কেউ ওপরে শোয়ার সাহস করেনি। বলে মাঝরাতে ওপরটা মনে হচ্ছে পুরো তোলপাড় হয়ে গেছে, তোলপাড় পুরো মনে হচ্ছে যে আলমারি দরজার ওই দেখবে শক্ত লোহার আলমারিগুলোর দরজা ওই লকটা খোলার সময় ক্যাচ ক্যাচ বেশ জোরে আওয়াজ হয়, হ্যাঁ ওরকম নাকি লকটাকে চেপে ধরে কেউ যেন ক্যাচ করে নামাচ্ছে আবার খাটাস করে তুলছে, ক্যাচ করে নামাচ্ছে খাটাস করে তুলছে। ওপরে কিছু বাসনপত্র ছিল, সেই বাসনপত্রগুলোকে দাম দুম করে মনে হচ্ছে কেউ যেন ওপরে ফেলছে। তারপর মানে পরিষ্কার চুরির আওয়াজ, কান্নার আওয়াজ, মানে ওরা নিচে ওই রাতটা মানে ঘুমোতে পারছে না, ওদের এতটাই দুর্বিষহ কেটেছিল। তো যাই হোক কোনোভাবে মানে উনি যেহেতু পুরোহিত বলেছিল যে আপনারা যাই হয়ে যাক রাত্রেবেলা ঘর থেকে বেরোবেনও না আর কোনো গুরুত্বও দেবেন না, আপনারা দাঁতে দাঁত চেপে হলেও একটা রাত কাটিয়ে নিন। তো ওরা কোনোভাবে কাটিয়ে নেয়, মানে সারা রাত্রি তো ওপরে পুরো তোলপাড় হয়ে গেছে। তারপর সকালবেলা যখন ওপরে গেছে গিয়ে দেখছে কোথাও কিচ্ছুটি নড়েনি, মানে অত যে আওয়াজ হলো, হ্যাঁ আলমারিও সব জিনিসপত্র একদম ঠিকঠাক আছে, বাসনপত্র সব ঠিকঠাক আছে, কোনো কিছুতে কিচ্ছু যেন মনে হচ্ছে হাতও পড়েনি, সব একদম গোছানো গাছানো, কিন্তু ওরকম সারা রাত্রি তাণ্ডব চলেছে উপরে।
তো পরের দিন কাজের দিন বসে কাজ টাজগুলো যথারীতি ঠিক মতো মেটানো হয় এবং ঘরটরগুলোকে তোমার ভালো করে পেরেক টেরেক দিয়ে যেরকম বাঁধিয়েটা দিয়ে দেবার, পুরোহিত মশাই ওরকম বাঁধিয়েটা দিয়ে দিলেন যে আর কোনো অশুভ কিছু যাতে প্রবেশ করতে না পারে এই বাড়িতে। কিন্তু উনি বললেন যে ওর কিন্তু একটা মায়া বাচ্চা দুটোর উপর রয়েছে এবং সব থেকে বড় কথা ও কিন্তু কষ্টও পাচ্ছে, তো দোষও পেয়েছিল, তো কদিন পর আবার দোষ কাটানোর কাজটা যে উনি বলছেন যে করতে হবে বা কিছু, তো ঠিক আছে। এবার যথারীতি ওদিকে ওদের মাথায় ওই আর একটা টেনশন চলছে যে ওইখান থেকে বলেছে ক্ষতিপূরণটা 7 দিনের মধ্যে দেবে, আবার পঞ্চায়েতে গেছে, ছেলেটাকে তাগিদা লাগাচ্ছে যে আপনারা কবে টাকা দেবেন ভাবছেন বলুন, না হলে কিন্তু আমরা পুলিশ কেস করবো, এইসব চলছে। আর এদিকে বাড়ির মধ্যে মানে আর জিনিসটা তো ভেতরে ঢুকতে পারছে না, এবার আশপাশের সবাই পর্যন্ত পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে। এরপর কি হলো, যেদিনকে কাজ হয়ে গেল সেদিনকে বাড়ির মধ্যে থেকে যে উপদ্রবটা সেটা তো নিস্তার পেল ওরা, কিন্তু বলছে যে প্রত্যেককে মানে গ্রামের ওই আশপাশের ওদের পুরো পাড়াটাই তো তারা নিজেদেরই রিলেটিভসরা, তো কেউ ঘুমোতে পারছে না, সারা রাত সে ফুপিয়ে ফুপিয়ে এরকম সে সুর করে করে কান্নার আওয়াজ, এবং সব সময় যেন মনে হচ্ছে কে যেন বুকে চাবড়ে চাবড়ে কেঁদে 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 পুরো পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার ওরা প্রচন্ড ভয় পাচ্ছে। এবার জেঠিমা তখন একদিন খুব মানে চিৎকার করেছে, জেঠিমা উঠে বসে বলছে আজকের এই পরিণতির জন্য কে দায়ী, তুই তো দায়ী। ওরকম জেঠিমা শুনছে জানলার পাশ দিয়ে এরকম কান্নার আওয়াজ আসছে। গ্রামের দিকের মানুষদের একটু সাহসটাও বেশি হয়, আর জেঠিমা ছিলেন প্রচন্ড সাহসী, উনি ওরকম ওই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে জানলার পাশ দিয়ে, যেন মনে হচ্ছে আওয়াজটা ভেসে আসছে। তো বলছে যে আজকের এই পরিস্থিতির জন্য কে দায়ী, আজকের এই পরিস্থিতির জন্য তো তুই নিজেই দায়ী। আজ অব্দি কোনোদিন আমাদের থেকে কখনো খারাপ ব্যবহারটাও পেয়েছিস বলতো, কোনোদিন তোকে মা ছাড়া কথা বলিনি, আর তুই তার এই পরিণতি দিলি। তা এখন যে বেঁচে থাকতেও তো একটা দিন কথা শুনলি না, একটাও শান্তি দিলি না, তো এখন মরে গিয়েও কি আমাদেরকে এরকমই জ্বালাতন করবি? এবার তো আমাদেরকে একটু নিস্তার দে, বাঁচতে দে, আর কত জ্বালাবি তুই? এরকম বলে জেঠিমা মানে সে রাগে ফুসতে ফুসতে খুব কাঁদতে কাঁদতে বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। তো তার পরের দিন রাত্রেবেলা জেঠিমা নাকি একটা স্বপ্ন পায়, জেঠিমা স্বপ্ন পায় যে তোমরা টাকাটা পেয়ে গেলে, আমার টাকাটা যখন পেয়ে যাবে আমি একটু নিশ্চিন্ত হব। তারপরে একটা বাড়ির পেছনের দিকে জঙ্গলের মধ্যে একটা জায়গা ইন্ডিকেট করেছিল, বলে আমি ওই গাছের ওপরে থাকি দিনের বেলায়, তো ওটার তলাতে রাত্রেবেলা গিয়ে তুমি 1 ঘটি জল রেখে আসবে, আমি তোমার হাতের ওই 1 ঘটি জল খেয়ে আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। তো তখন এবার এরাও তখন ওয়েট করছে যে টাকাটা কবে আসবে। তো ছেলেটা মনে হয় 5 না 6 দিনের মাথাতে, তারপরে মানে ওই 6-7 দিনের মধ্যেই আর কি টাকাটা অ্যারেঞ্জ করে ওদেরকে টাকাটা হ্যান্ড ওভার দিয়ে দিল। যেদিনকে টাকাটা পেয়েছে তারপরে নাকি মানে ওই যেটি তারপরেও ওরকম টুকটাক 1-2 দিন ওরকম কান্নার আওয়াজ পাওয়াজ একটু হয়েছিল, আর তারপর যেদিনকে টাকাটা পেয়ে গেল ওরা পুরো 1 লাখ টাকা ওই ছেলেটা এসে দিয়ে যায়। সেদিন সন্ধ্যেবেলা জেঠিমা একটা বড় ঘটিতে করে 1 ঘটি জল নিয়ে ও যে গাছটা পেছনে বাড়িতে ইন্ডিকেট করেছিল তো সেই গাছটার তলায় গিয়ে জলটা রেখে দিয়ে আসে। পরের দিন সকালবেলা ওরা গিয়ে দেখেছে পুরো একদম ঘটির জলটা শেষ, ওখানে আর 1 ফোঁটাও জল নেই, মানে মনে বোঝাই যাচ্ছে কেউ যেন তুলে ঢক 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 করে খেয়ে নিয়েছে। এবং তারপর থেকে আর কিন্তু না ওই বাড়িতে না পাড়াতে না কোনো উপদ্রব, না ওকে কেউ কিছু দেখেছে। তবে ওই দোষ কাটানোর কাজটাও ওরা আবার করে নিয়েছিল, তো দোষ কাটানোর কাজটাও হয়ে যায়। প্লাস ও কিন্তু বলেছিল যে তুমি আমাকে ওইখানে ঘটিতে করে জল দিয়ে এসো, আমি ওর জলটা খেয়ে আমি চলে যাব। তো যথারীতি ওর জলটা খেয়ে ধরে নেওয়া যায় যে ও চলে গেছে। তো এটা একটা খুবই মর্মস্পর্শী, সত্যি মানুষ হয়তো হিট অফ দ্য মোমেন্ট নিজের চাহিদা, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের আকাঙ্ক্ষা, সেটার লিমিটেশনস বোঝে না, কখনো কখনো মাত্রাতিরিক্ত হয়ে যায়, সবকিছু অতিক্রম করে ফেলে, নিজে কি ডিসিশন নিচ্ছে কি করছে বুঝে উঠতে পারে না। এই ইমোশনটা না বড্ড বাজে জিনিস, জানো তো, মানে মানুষের মাথাটা খুব বাজেভাবে ঘুরিয়ে দেয়। ইমোশন, চাহিদা, শারীরিক চাহিদা, এগুলো এতটাই বেশি মানুষকে মাঝে মাঝে ভুল পথে চালনা করে দেয়।
তো সেইটাকে কন্ট্রোল করতে পারাটা একটা ইম্পর্টেন্ট টাস্ক, সেটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। যে ইমোশনস তো আমার কন্ট্রোলে থাকবে না, বা ইমোশনাল কন্ট্রোলটা আমাকে জানতে হবে। তো সেটা হয়তো অনেক সময় আমাদের ভুল পথে চালনা করতে চাইবে, বাট সেক্ষেত্রে মাইন্ডকে ফাইনাল ডিসিশনটা যাতে নিতে পারে সেই ক্যাপাবিলিটিটা নিজের মধ্যে রাখতে হবে, তৈরি করতে হবে। সো খুব ভয়ের ছিল গল্পটা। অ্যাকচুয়ালি আমরা যখন ভূতের গল্প শুনি তখন হয়তো বুঝতে পারি না যে কতটা ভয় সেই মানুষগুলো সেই পরিস্থিতিতে থাকাকালীন ফিল করে যায়, বাট পরে আমরা মানে যদি আমরা কেউ ওই পরিস্থিতিতে পড়ি, দেন উই ক্যান রিয়েলাইজ যে কতটা ভয়ানক বিষয়গুলো বা কতটা ভয়াবহ। আমার তো এটা দারুণ লেগেছিল ইনসিডেন্টটা। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তৃপ্তি রয় লিখছে কয় নম্বর গল্প? একটাই গল্প এখনো পর্যন্ত বলেছি, ফার্স্ট স্টোরি এটা। তো আমি এরপর নেক্সট স্টোরিতে যাচ্ছি।